নির্বাচনের কথা বিভিন্ন সময় শোনা যাচ্ছে, যদিও নির্বাচন কবে হবে সেটা এখনো বড়সড় প্রশ্নের মুখে। এরপরে কি পরিস্থিতিকে আস্তে আস্তে শান্ত করে নির্বাচনের পথে হাঁটার কোনো প্ল্যান শোনা যাচ্ছে? নির্বাচনের কথা আমরা ডিসেম্বরে শুনেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন না দেওয়ার জন্য নানান ধরনের গড়িমসি করবার একটা সম্ভাবনা আমি আশঙ্কা করি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই অবৈধ এই টোকাইদের আন্ডারে কোনো ইলেকশন হতে পারে বলে আমার মনে হয় না, কারণ সাংবিধানিক ভাবে তাদের কোনো ক্ষমতাই নেই এই রাষ্ট্র পরিচালনা করার। এবং সেখানে দাঁড়িয়ে মানে সাধারণ মানুষ একেবারে ভয়হীন ভাবে ভোট দেবে সেই পরিস্থিতিই তো নেই। সেই পরিস্থিতি তো নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বাংলাদেশের বৃহত্তম, যাদের এককভাবে 40 থেকে 45% ভোটারদের ভোটারদের মধ্যে 40 থেকে 45% যাদেরকে ভোট দেয়, এরকম একটি রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে চায়, তাদের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিতে চায়, যেটা তারা প্রকাশ্যে বলছে। বিচারহীনতা, জুডিশিয়ারি কোলাপস করেছে, এক্সিকিউটিভ কোলাপস করেছে, সমস্ত কিছু কোলাপস করেছে। সেই রকম একটা জায়গাতে আমি তো প্রতিদিন বলছি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। আপনারা অনেকেই হয়তো বা ভাবছেন আমি এটা একটা পলিটিক্যাল রেটরিক ভাবছেন, কথার কথা বলছি। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ 5ই অগাস্টের পরে শুরু হয়েছে। এখন আপনার কাছে সশস্ত্র গৃহযুদ্ধ না হয়তোবা, কিন্তু সশস্ত্র গৃহযুদ্ধ সামনে আসবে। এখন কিন্তু এক ধরনের ট্যাসিট গৃহযুদ্ধ হচ্ছে। যেমন ধরা যাক যে এই 5ই অগাস্টে একটা পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তাদেরকে হত্যা করা হচ্ছে, রাস্তাতে নামতে দেওয়া হচ্ছে না, তারা রাস্তাতে সামান্য একটা কেনাকাটা করতে গেলেও তাদেরকে অপদস্থ করা হচ্ছে, বাসায় থাকতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে এরকম বাড়িঘর দখল করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষকে, নিরীহ মানুষকে, ছেলে রাজনীতি করতো, আওয়ামী লীগের রাজনীতি করতো, মাকে নামাজ পড়া অবস্থাতে খুন করছে, বাবাকে খুন করছে, বোনকে ধর্ষিতা করছে, কারণ ভাই আওয়ামী লীগের রাজনীতি করতো বা আওয়ামী লীগ সমর্থন করেছে বা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এমন মানুষকে হত্যা করছে। আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, এসব আমরা সমস্ত কিছু দেখেছি। ফলে এরকম একটা জায়গাতে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এই গৃহযুদ্ধটা যখন দেয়ালে আমাদের, যেমন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আমি কতদিন পর্যন্ত এমন অপেক্ষা করব যে আমি আমার দেশে ফিরতে পারবো না, আমি আমার বাবা মাকে দেখতে পাবো না, আমার নামে 18টা হত্যা মামলা দেওয়া হয়েছে, অথচ পুরো জুলাই অগাস্ট জুন জুড়ে, জুনের 17 থেকে শুরু করে আজ পর্যন্ত, আমি সেই সময় চেন্নাইতে ছিলাম ভারতের আমার মার চিকিৎসার জন্য, এবং তারপর আমি ইংল্যান্ডে ছিলাম। সুতরাং আমার বিরুদ্ধে এই ফেব্রুয়ারি মাসেও মামলা দেওয়া হয়েছে একটা, আপনার যাত্রাবাড়ি থানাতে মনে হয়, সরি সাভারে একটা মামলা দেওয়া হয়েছে। ফলে এই যে আমার বিরুদ্ধে এই 18টা মামলা, এরকম ভাবে শত শত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, অথচ আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক মাত্র এবং ভাষ্যকার, বলি, বিশ্লেষণ করি। তাহলে আপনি বুঝে দেখেন যে আমার গলা চাপ দিয়ে যখন দেয়ালে ঠেকানো হয়েছে, আমি অস্ত্র হাতে তুলে নিবই এবং নিতে বাধ্য হব, অবশ্যই বাধ্য হবো। কারণ আমি আমার মাতৃভূমিকে মুক্ত করবো না, যে মাতৃভূমিতে আমি যেতে পারবো না, যে জন্মভূমিতে আমি যেতে পারবো না, আমাকে কথা বলতে দেওয়া হবে না, আমাকে সেখানে যেতে দেওয়া হবে না, আমার আত্মীয় স্বজনকে দেখতে দেওয়া হবে না। ফলে আমি স্বাভাবিকভাবে একসময় সশস্ত্র, আমার দেশকে মুক্ত করার জন্য আমি যদি এরকম একটা অবস্থাতে সশস্ত্র ভাবে রেডি হই বা চিন্তা করি, আমার মনে হয় না আমার চিন্তায় কোনো ধরনের ভুল আছে। পাশাপাশি দেখুন, সেনা প্রধানের যে বার্তা, তার সেই বার্তার পর হাসিনা তিনি বার্তা দিয়েছেন, তিনি পর্যন্ত কোট আনকোট বলেছেন ওদের সময় ফুরিয়ে আসছে, এই কথা কিন্তু তিনি বলেছেন। এবার কি কোথাও গিয়ে আওয়ামী লীগও এবার একটা প্ল্যান করা শুরু করেছেন? হাসিনাও কি কোনো প্ল্যান করতে শুরু করেছেন, তিনিও কি দেশে ফিরবেন? ব্যাপারটা আসলে এইভাবে দেখার সুযোগ আমার নাই। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শুধু আওয়ামী লীগের নন, তিনি সারা বাংলাদেশের নেত্রী, অসংখ্য মুক্তিকামী জনতার নেত্রী। তিনি যেটা বলেন, তিনি তো শুধু আওয়ামী লীগের জন্য বলেন না, আওয়ামী লীগের কথা বলেন না, তিনি কিন্তু এটা বলেন না যে আমার আওয়ামী লীগের নেতা কর্মী, তিনি কিন্তু বলেন বাংলাদেশের নেতা কর্মী। ফলে তিনি বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের নেতা, এবং বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ এই হানাদারদের কবল থেকে, এই দখলদার বাহিনী থেকে মুক্তি চায়। সুতরাং তিনি মুক্তির কথাই বলবেন, এটাই স্বাভাবিক। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলছেন, এটা আজকে যে তিনি পরিকল্পনা করছেন বা বলছেন তা তো না। আমি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুক্তি চাচ্ছে এই দখলদার বাহিনী থেকে। প্রধানমন্ত্রী যেহেতু নেতা, তিনি সেটাকে সাবস্ক্রাইব করবেন, এটাই তো স্বাভাবিক।
একবারে তার পাশাপাশি দেখুন এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ভারত এবং বাংলাদেশের যে বন্ধুর সম্পর্ক সেই কোথাও গিয়ে একটা ভাটা পড়েছে। সেখানে জায়গা নিয়েছে পাকিস্তান অনেকটা, চীনের সঙ্গে বন্ধুত্ব সেটাও গাঢ় হচ্ছে, কারণ এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু চীনে যাচ্ছেন সেই খবরও কিন্তু আছে। দেখুন, ভাটা পড়েছে শব্দটাকে আমার একটু মৃদু মৃদু শব্দ হিসেবে মনে হচ্ছে। ভাটা না, একেবারেই ভারতের সাথে এক ধরনের শত্রু ভাবাপন্ন অবস্থা তৈরি করেছে। ভারত পরিষ্কার করে বলে দিয়েছে যে বাংলাদেশের সাথে তখনই সম্পর্ক স্বাভাবিক হবে যখন একটা নির্বাচিত সরকার, একটি গণতান্ত্রিক সরকার থাকবে। এবং এর থেকে ভ্যালিড আমার মনে হয় না কোনো রিপ্লাই কোনো সার্বভৌম দেশের পক্ষ থেকে এর বাইরে আসতে পারে, এবং এটা সবচেয়ে বেস্ট হয়েছে বলে মনে করি। এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্র নিশ্চয়ই তাই মনে করে যে এটা একটা দখলদার বাহিনী, একটা অবৈধ সরকার, এর সাথে কোনো ধরনের আলোচনা কি। সুতরাং যেভাবে ক্রমাগত ভাবে আপনার ভারতকে দখল করবার জন্য যখন এই দখলদার বাহিনী থেকে বলা হয়, তখন কি আর ভারতের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক হতে পারে বলে আপনার মনে হয়? অসম্ভব একটা ব্যাপার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু কোনো শত্রুতা করতে চায় না, এখনো পর্যন্ত ভারত বন্ধুত্বর হাতই বাড়িয়ে রেখেছে। এক্স্যাক্টলি, আগ বাড়িয়ে এই এরাই করেছে, এই পূর্ব পাকিস্তানের এই দখলদার বাহিনীরাই করেছে। দ্যাটস ভেরি ট্রু। কিন্তু আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভারতের পজিশন খুবই ক্লিয়ার, এবং ভারতের সাথে যাদের বৈরিতা সম্পর্ক আছে, বাংলাদেশের সাথে যাদের বৈরিতা সম্পর্ক আছে, পাকিস্তানি হানাদার তাদের সাথে বন্ধুত্ব করেছে এবং চায় না অল দ্য টাইম ঝোপ বুঝে কোপ মারা এবং সেখানে বিনিয়োগ করা। এবং এই যে তিস্তা নিয়ে তারপরে হচ্ছে নানান ধরনের বিষয় নিয়ে সম্ভবত এরা আগাতে চায়, কোনো না কোনো ভাবে এমন একটা বৈরী পরিবেশ তৈরি করতে চায় যেটার সাথে বাংলাদেশের আপনি জানেন যে বাংলাদেশের সাথে ভারতের অনেক কিছু নিয়েই অনেক আলোচনা চলছিল, যেমন তিস্তার পানি বন্টন, যেটা নিয়ে একটা সুষ্ঠু আলোচনার দিকে হয়তো বা আগাচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী থাকলে সেটা একটা সমাধান হয়ে যেত। এখন এই পুরো ঘটনাটাকে কিভাবে শত্রু ভাবাপন্ন অবস্থার দিকে নিয়ে যাওয়া যায় সেগুলোর পরিকল্পনা করা হচ্ছে বলেই আমাদের কাছে খবর আছে। ফলে ইয়েস, এটা ট্রু যে ভারতের সাথে আগ বাড়িয়ে যুদ্ধ লাগানোর পরিকল্পনা, যেটা আমি বারবার বলছি যে ভারতের তরফ থেকে এই ধরনের জবাব আসেনি, কিন্তু বাংলাদেশের তরফ থেকে ভারতকে আক্রমণ করবার জন্য এই উপদেষ্টায় অবৈধ উপদেষ্টাদের পক্ষ থেকে বক্তব্য এসেছে। এই বক্তব্য তো আসছে, কিন্তু তার মাঝখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের সাধারণ মানুষ যারা নেতা রয়েছেন তারা তো বিদেশে প্রচুর টাকা পেয়েছেন হাসিনাকে সরাবার জন্য, সেই তথ্য আমরা তুলে ধরেছি দর্শকদের সামনেও। যারা সাধারণ মানুষ তারা দুমুঠো ভাত পাচ্ছেন না এখন বলা যেতে পারে, কারণ রীতিমতো অগ্নিমূল্য বাজার। এখন রমজান চলছে, লম্বা ছুটির ঘোষণা হয়েছে, কিন্তু মুখে চওড়া হাসি নেই, কারণ বাজার দর এতটাই বেশি তারা বুঝতে পারছেন না তারা কিভাবে সামাল দেবেন। রাইট, গতকালকেও তো আমি একটা খবর দেখলাম যে ভারত থেকে 11,000 টন চাল এসেছে। একদম ক্রমাগত ভাবে গত কয়েক মাস ধরে আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চাল এসেছে, খাদ্য এসেছে।